ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। শুভেচ্ছা, শুভ সময় প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন অমর একুশে বইমেলা থেকে প্রতিদিনকার আয়োজন চ্যানেল আই বইমেলা সরাসরি আজকের পর্বে। এবং আজকে শুরুতে যে কথাটি বলতে চাই, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু টইটুম্বুর জনসমুদ্র। আজকে পাঠক দর্শনার্থী আমার বোধ হয় এবারের আয়োজনের সবচেয়ে বেশি লোক সমাগম আজকে দেখা। এবং আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি, হয়তো যেদিকেই ক্যামেরার ফোকাস যাচ্ছে সেদিকেই মানুষ আর মানুষ, দর্শনার্থী পরিবার নিয়ে আজকে অনেক মানুষ এসছেন, অনেক কন্যা সন্তান তার বাবার সঙ্গে এসছেন, অনেক ছেলেরা এসছেন তাদের বাবাকে নিয়ে মাকে নিয়ে, এবং এখানে কথা বলতে বলতে অনেকে বই কিনছেন, অনেকে মেলা ঘুরে দেখছেন। এই এক অভূতপূর্ব দৃশ্য এবারের জন্য। প্রিয় দর্শক, 2025-এর এবারের মেলা নিশ্চয়ই বলতে পারি এবারে যে জমে উঠেছে। এবং আজকে ছোট্ট করে একটু শুরুতে বলতে চাই, আনন্দ আলো বইমেলা প্রতিদিনের মজার মজার যে খবরগুলো রয়েছে সেগুলো না বললেই না। আসলে ছোট্ট করে বলার চেষ্টা করছি, ছুটির দিনে ক্রেতা দর্শকের ঢল, যেটি খুবই সত্য কথা। এবং মজার ব্যাপার হচ্ছে 40-এ 40 হওয়ার স্বপ্ন, এই হেডারে একটি লেখা দেখতে পাচ্ছেন আপনারা। এটি আসলে দেওয়া হয়েছে যারা লেখক হতে চান বা প্রথমবার লেখা প্রকাশ করবেন তাদের জন্য। তারা দুটি বই, তারিখটা হচ্ছে সম্ভবত 7 দিনের মধ্যে বলেছিল। হ্যাঁ, একজন নারী এবং অন্য একজন পুরুষ সময় নিয়ে একটি ভালো বই লিখবেন এরকম চিন্তা করছেন। আমরা আপনার বইটি ছাপবো, যথাযোগ্য সম্মানীয় পাবেন সেটিও বলা হয়েছে। এবং আমরা আপনার বইটি ছাপবো, আমরা জোর দিয়ে বলবো এটা করা গেলে 40 জন তরুণ তরুণী 40টি ভালো বই লিখে ফেলতে পারবেন। উৎসাহ দেওয়ার জন্য অনেকগুলো লেখা আজকে আমি পড়তে পেরেছি এই পর্যন্ত। কিশোরদের পছন্দ বিজ্ঞানভিত্তিক বই এবারের বইমেলায়। এবং সেই সঙ্গে রয়েছেন বাংলা একাডেমিতে কী হচ্ছে, আসলে কী হচ্ছে প্রশ্ন করেনি, কী হয়েছে সেটা বলেছে এখানে। তরুণ লেখকদের জন্য বিশেষ সংখ্যার একটি ব্যাপার রয়েছে, যেমন এবারের বইমেলায় যাদের লেখক জীবনের প্রথম বই প্রকাশ হয়েছে তাদের জন্য সুখবর। আনন্দ আলো বইমেলার প্রতিদিন প্রথম প্রেমের অনুভূতি, এরকম শিরোনামে একটি আয়োজন করা হয়েছে, যেখানে বই জমা দিতে হবে। তারপর তো কী থাকছে আপনারা জানেনই প্রিয় দর্শক, পুরস্কারের মতো কিছু একটা থাকতে পারে। লেখক কর্মশালায় প্রশিক্ষণার্থী আহ্বান, এটি একটি মজার ব্যাপার। যারা বই লেখার জন্য ট্যাকটিক্স খুঁজছেন বা বই লেখার সম্পর্কে জানতে চান, কীভাবে লেখা শুরু করা যেতে পারে, তাদের জন্য একটি কর্মশালা রয়েছে, যেটির ব্যাপারে আমরা শেষটায় কথা বলবো। শুরুতে আজকে আমি খুবই সৌভাগ্যবান যে আজকে আমরা পেয়েছি এমন একজন মানুষকে যাকে আমরা মেলোডি কুইন বলি। আমাদের দেশের স্বনামধন্য এবং সম্মানিত সঙ্গীত শিল্পী, গুণী সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী আজকে আমাদের সঙ্গে আছেন। আমি তাকে সামনে দেখতে পাচ্ছি। ফাহমিদা, আপনি একটু আসবেন। তার প্রথম বই এটি, আমরা এবারের বইমেলায় আর কি। তার আসলে ভক্তকুলের মানে কি বলবো, চাপে তিনি আসতেই পারছেন না। ফাহমিদা আপা, প্লিজ। জি, ফাহমিদা নবীর ডায়েরি। শুরুতে হয়তো পড়লে বলতে পারে যে আসলে বলার দেখে যেটা এটা হয়তো জার্নাল লিখেছেন। কি লিখেছেন আপার কাছ থেকেই শুনি। আপা কি নিয়ে লিখলেন বইটি? বইটি হচ্ছে আত্ম উপলব্ধি, রিয়েলাইজেশন। এই বইটার মধ্যে আমি যে নানান ঘটনা, আপনার সবার জীবনের যে নানান ঘটনা, এবং সেই ঘটনা থেকে একটা যে মানুষ অভিজ্ঞতায় রিয়েলাইজ করে, সেই রিয়েলাইজেশনের আমার কিছু বক্তব্যকে আমি এখানে তুলে ধরেছি। এবং যেই লেখাগুলো পড়ে আমার ভক্তগুলি আমাকে বলেছে, আপনি আমাদের কথাই লিখেন, তো একটা বই আমাদেরকে দেন। তো সেই থেকেই এই বইয়ের জন্ম। আচ্ছা, মানে আমরা লেখা আর ফাহমিদা নবী লেখার মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে। তো এটা কি সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী নাকি একদম ব্যক্তি, একদম কি বলবো, একান্ত ফাহমিদা নবীর লেখা আত্ম উপলব্ধি? একদম ব্যক্তি ফাহমিদা নবী। এবং আমার গানের বাইরে আমি আসলে কিছুই না। ও, তাও সব কিছুর সাথেই একটা ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে কাজ করতে হয়। আমাদের যেমন শিল্পীদের অনেক উত্থান পতন থাকে, তারপরে অনেক স্ট্রাগল থাকে, তার মধ্যেও হাসি মুখে মানুষকে খুশি করতে হয়। সেরকম জীবনটাও এমনই আমার কাছে, যে জীবনের অনেক সংগ্রাম থাকবে, তার মধ্যেও হাসি মুখে সব কিছু মোকাবেলা করতে হবে, স্বপ্ন দেখতে হবে। রাইট, অ্যাবসলিউটলি। কোথায় পাওয়া যাবে ব্যাপারটা বলে দিন। এটা শব্দশিল্প স্টলে 346, 47, 48, 49 পুরো স্টল জুড়ে আমার বই ওখানে। এবং আমি ভালোই লাগছে, সবাই বই কিনছে এবং সাথে সাথে অটোগ্রাফ নিচ্ছে, সেটা তো আছেই, কিন্তু বই পড়ছে। মানে তখনই বই পড়ে
আমাকে শোনাচ্ছে, চমৎকার চমৎকার। ভালো লাগছে। খুব ইচ্ছা করছে আপাকে গান গাইতে বলবার জন্য, কিন্তু আজকে এত ভিড়, এত হ্যাঁ, লেখক হ্যাঁ। আমার সামনে দাঁড়িয়ে আছে। আপা আন্তরিক ধন্যবাদ যে আপনি এই ভিড়ের মাঝখানে আমাদের কাছে এসে থ্যাংক ইউ। বইটি সম্পর্কে বলুন। ভালো থাকবেন, ভালো আপা ঘুরে দেখবেন। আমাদের আজকে সামনে দেখতে পাচ্ছি অনেক নারী লেখক আমার সামনে রয়েছেন। একজন লেখিকা আছেন আমাদের সঙ্গে, তার হাতে দুটো বই দেখতে পাচ্ছি, গল্পে গল্পে ফেব্রুয়ারি। ওকে, বাংলা সাহিত্যের কলম কন্যারা। আচ্ছা, খুবই চমৎকার একটি বিষয় উঠে এসেছে এখানে, এবং সেই সঙ্গে রয়েছেন ৭১ ও নারী। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বই। ভাষা আন্দোলনের নারী ভাষা কন্যারা, বাহ, এবং সাদা শাড়ির ভূত। আচ্ছা, এটি থেকেই শুরু করি। এটা কি ছোটদের জন্য লেখা? হ্যাঁ, এটা ছোটদের জন্য গল্প, ছোটদের গল্পের বই। আচ্ছা, আর হচ্ছে এটি সম্পর্কে যদি বলেন একটু, বা আপনার হাতে যে বইটি আছে সেটি সম্পর্কে বলেন। হ্যাঁ, এটা হলো আমাদের কলম কন্যারা বলতে সাহিত্যে যে নারীরা আছেন, এখানে প্রথম চন্দ্রাবতী থেকে শুরু করে আমাদের সেলিনা আপা, এরকম 25 জনকে নিয়ে আমার এখানে লেখা এই বইটা ওনাদের। বাহ, চমৎকার। কি এটা কি ভাবনা থেকে লেখা ভাষা কন্যারা? আমাদের প্রত্যেকটা আন্দোলনে নারীদের অবদান অনেক বেশি, আমি বলি সেটা সবসময় প্রচারে থাকে, কখনো প্রচারের বাইরে চলে যায়। তো সেই নারীদেরকে নিয়ে ভাষা আন্দোলনে যেসব নারীরা অংশগ্রহণ করেছেন ওনাদেরকে নিয়ে আমি এখানে 21 জনকে নিয়ে লেখা এই বইটা আমার। চমৎকার, এটা আর্কাইভাল বই হতে পারে। জি। আচ্ছা, সেই সঙ্গে রয়েছে ৭১ নারী, নিশ্চয়ই হ্যাঁ। ৭১-এর ভূমিকা হ্যাঁ, নিয়ে লেখা। এটা ৭১ নারী, এটা মানে ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধে যে নারীরা ছিলেন ওনাদের ত্যাগ, ওনাদের অংশগ্রহণ এসব নিয়ে আমার এই বইটা। আচ্ছা, চমৎকার। কোথায় পাওয়া যাচ্ছে বইগুলো? এই বইগুলো সবগুলো কন্যাদের সবগুলো বই পাওয়া যাচ্ছে কলি প্রকাশনী 489, 90, 91 ও 92 নম্বরের স্টলে। আন্তরিক ধন্যবাদ রহিমা আক্তার মু, আপনাকে। ঘুরে দেখবেন মেলা নিশ্চয়ই আজকে। জি, এটা হলো আমার গল্পে গল্পে ফেব্রুয়ারি ছোটদের। এই বইটাকে এবার ব্রেইল আকারে আসছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বইটা। ও, চমৎকার উদ্যোগ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও আমি চেষ্টা করছি অল্প অল্প করে শোনার জন্য। কেমন আছেন? ভালো আছি। আপনার বই রয়েছে এখানে? এই যে, জি, 24-এর গণ অভ্যুত্থান, অনেক মোটা একটি চমৎকার মলাটের বই, শাহাদাত হোসেন খান লিখেছেন। স্যার, যদি আপনি নিজেই বলেন আপনার মুখ দিয়ে বইটি সম্পর্কে। 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমরা এই অভ্যুত্থানের আমরা সবাই সাক্ষী। জি, আগামী দিনের যারা পরবর্তীতে যারা আসবে, আমাদের জাতির যারা অংশীদার হবে, তারা যাতে জানতে পারে সেই জন্য এই বইটা লিখেছি। আর তারপরে বইটা হচ্ছে খুবই সময় উপযোগী, এবং এই বইটার থিমের উপরই কিন্তু আমাদের এই মেলাটা, বইমেলাটা শুরু হয়েছে। জি, জি, চমৎকার বলেছেন। এবং সেই সঙ্গে এদিকে আপনার জি, জি। আরেকটি সাদাসের আরেকটি বই রয়েছে, ব্রাইজেন্টাইন সাম্রাজ্যের পতন। হ্যাঁ। এটা কি ইতিহাসের বই হ্যাঁ, একটি? এটা হচ্ছে আমার রোমান সাম্রাজ্যের উপরে লেখা চমৎকার। সর্বশেষ বই। রোমান সাম্রাজ্য নিয়ে আমার 4টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে রোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের সিরিজ আমার লেখা শেষ হয়েছে। এবার আন্তরিক ধন্যবাদ আপনাকে। বইগুলো কোথায় পাওয়া যাচ্ছে দর্শক? বইগুলি পাওয়া যাচ্ছে আফসার ব্রাদার্সে, পাওয়া যাচ্ছে 35 নম্বর পেভিলিয়ন। আন্তরিক ধন্যবাদ সাদাত হোসেন আপনাকে। ভালো থাকবেন, মেলা ঘুরে দেখবেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন আরেকজন লেখক। বাংলাদেশের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আমরা সবাই কম বেশি বলেই থাকি সব কিছুর দাম বেড়ে গেছে। অর্থনীতি ভাবনা কি দরকার আমাদের সবার মধ্যেই? আমি মাইনুদ্দিন। বর্তমানে মানুষের জীবনের প্রতিটি পড়াতে অর্থনীতি খুবই প্রয়োজন। আমরা যখন ঘর থেকে বেরোই সকালে, তখন থেকে অর্থনীতির কার্যক্রম শুরু হয়। এবং মানুষের জীবনের অর্থনীতি নিয়ে আমরা আমাদের চিন্তা অনেকেই কম করি, বাট চিন্তা কম করলেও অর্থনৈতিক কার্যক্রম আমাদের চলে থাকে। এই বইতে আমরা অর্থনীতি নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যে অর্থনৈতিক বিভিন্ন কার্যক্রম চলছে, বিশেষ করে ব্যাংক, তারপরে আমাদের এই ব্যাংকিং সেক্টরে খেলাফি ঋণ, আমাদের বিভিন্ন প্রজেক্ট বিনিয়োগ হচ্ছে, সেই প্রজেক্ট বিনিয়োগের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছি। বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিকতা সেটা তুলে ধরা হয়েছে। এইসব বিষয় নিয়ে অর্থনীতির বিভিন্ন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো তুলে ধরা, যেটা বিভিন্ন জাতীয় দৈনিকে এসেছে এর আগে। কোথায় পাওয়া যাচ্ছে বইটি? এই বইটি বিশ্বকল্যাণ পাবলিকেশনে পাওয়া যাচ্ছে। আমার এই বই আরেকটি বই, এটা সেটা আবার একটু অন্যরকম। বাংলাদেশের অর্থনীতি জুলাই বিপ্লবের আগেও পরে, এটি বেশি মনে হয় সমসাময়িক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, যেটা আমাদের বর্তমানে যে বিষয়টা নিয়ে এই বইমেলায় অত্যন্ত আকর্ষণীয় বিভিন্ন বিষয় বইগুলো এসেছে। এর ভিতরে এটা একটা অন্যতম। সেটা হলো জুলাই বিপ্লব, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে কেন্দ্র করেই যে আমাদের অর্থনীতি কীভাবে আবর্তিত হয়েছে। বিপ্লবের আগের যে অর্থনীতি ছিল আমাদের,
এবং বিপ্লব পরবর্তী অর্থনীতি এবং আমাদের ৭১ স্বাধীনতার পর থেকে বিজয় লাভের পর থেকে আমাদের এই পর্যন্ত যে অর্থনীতির বিভিন্ন চড়াই উতরাই সব বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়েছে এবং বিপ্লবের পরবর্তী আমাদের কী চিন্তাধারা, আমাদের অর্থনীতি কী কী চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতেছে এবং আগামীতে কী কী সম্ভাবনা রয়েছে এসব বিষয়কে কেন্দ্র করে এই জুলাই বিপ্লবের আগে পরে বইটি অর্থনীতি আলোচিত হয়েছে। বইটি প্রকাশ করেছেন বিশ্ব সাহিত্য ভবন এবং এখানে 197, 98, 99 স্টলে পাওয়া যাচ্ছে। বইটি যদি আপনারা নেন এর ভালো একটি গুড রিড। আন্তরিক ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ। আমরা আরেকজন লেখিকার সঙ্গে কথা বলবো, তাড়াতাড়ি যান। আমাদের সঙ্গে একজন তরুণ লেখিকা রয়েছেন, তার হাতে একটি বই দেখতে পাচ্ছি। বইটি লিখেছেন আরেফিন শান্তি লিমা, খুবই গুণী একজন লেখিকা আমি জানি। এবারের বইটি এটা কি নতুন বেরিয়েছে এবারে? হ্যাঁ এদিকে আমার দেখাবেন দর্শকদেরকে। হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো আছে, আপনি ভালো? হ্যাঁ ভালো। এবারের আমাদের বইটি সম্পর্কে যদি বলেন একটু। এবারের বইটা হচ্ছে বিরান ভূমি নিয়ে আমার কথা বলা হয়নি, যেহেতু শাফি ভাইয়া কথা বলছে সেহেতু আমি কথা বলছি। এটা ৭১-এর সপক্ষে লেখা বই এবং হচ্ছে এটা নিয়ে যদি বলি, এটা পুরান ঢাকার একটা বাড়িকে ঘিরে, পুরান ঢাকার একদম নরবরে একটা বাড়িকে ঘিরে আমি ধরেছি এবং দুইজন ভূত রেখেছি যারা বইটা হচ্ছে, দর্শকদের দেখাবো একটু সামনে। হ্যাঁ এই যে দুইজন ভূত চরিত্র রেখেছি যারা হচ্ছে দেশের বিভিন্ন সংকট তুলে ধরেছে এবং আমরা জানি যে তারা যদি কেউ মারা যায়, খুন হয়, তারা কিন্তু অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়, আমরা এটা বিশ্বাস করি। এবং এই দুইটা চরিত্রকে আমি অতৃপ্ত আত্মা হয়ে পুরো বাংলাদেশ ঘুরিয়েছি এবং বাংলাদেশের নানা সংকটের কথা তুলে ধরেছি। বাংলাদেশকে আপনি শুনেছি যে বাংলাদেশকে আপনি নোবেলও পাইয়েছেন, তাই তো? ইয়েস, এখানে হচ্ছে এতটুকু পর্যন্ত থাকুক, এই বইটি পড়ে দেখবেন সবাই। প্রিয় দর্শক, কোথায় পাওয়া যাচ্ছে বল, দর্শককে বলে দিন। এটা হচ্ছে রৌদ্রছায়া প্রকাশন, আর সবচেয়ে বড় কথা অশান্তির দেশে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে আমার এই বইয়ের মধ্যে বাংলাদেশ। কল্পনার এই বইটি পড়তে লিমার এই বইটি পড়বেন প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরেকজন লেখিকা আছেন, তার হাতে রয়েছে শালিক পাখির অভিমান, তাহমিনা শিল্পী। শিল্পী কি নিয়ে লেখা বইটি? বইটি মূলত গল্প গ্রন্থ, 13টি ছোট ছোট গল্প আছে এবং প্রত্যেকটি গল্পের আলাদা আলাদা বিষয়। তো বিষয়ের মধ্যে মূলত যেটি রয়েছে সেটি হচ্ছে জীবন, সম্পর্ক এবং পুরনো কিছু অনুষঙ্গ যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, যেমন চিঠি। এবং আরেকটি বিষয় আমি সবথেকে গুরুত্বের জায়গায় রেখেছি, সেটি হচ্ছে ডিভোর্স এবং আমাদের বাড়ি। বাড়ি মানে হচ্ছে পৈতৃক বাড়ি, জন্ম ভিটা, যেটা শেষ ট্রেনে হলেও আমরা যেন বাড়ি যাই, সেই বিষয়টি আমি দেখেছি। এবং মানুষ একজন আরেকজনের প্রতি সহনশীল হয়ে এবং একজন আরেকজনকে আত্মিকভাবে অনুভব করে তাকে বুঝে যেন আমাদের এই সমাজটাকে আমরা ইতিবাচক নিয়ে আসি। পরিবারের কথা বলছেন এবং আমাদের সেটা দুজনের হোক বা যাই হোক, একান্নবর্তী পরিবার তো অবশ্যই আছে, পাশাপাশি যে অন্তত পারিবারিক যে বন্ধনটা সেটি যেন আমরা বজায় রাখতে পারি। প্রতিভা প্রকাশের 327, 328 এবং 329 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ তামিনী শিল্পী, ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও একজন লেখক রয়েছেন, চট করে আপনার বইটি দেখেন। ইউরোপের পথে প্রান্তরে ভ্রমণ সাহিত্য, কি নিয়ে লেখা? ইউরোপের কোথায় গিয়েছিলেন? এইটা আমি হচ্ছে এই বইয়ের পাবলিশার সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশন থেকে এবারে 21 গ্রন্থমেলায় বেরিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও সংগঠক মইনুল হক চৌধুরী হেলাল রচিত ইউরোপের পথে প্রান্তর গ্রন্থটি। এই গ্রন্থটিতে প্রায় 6টি দেশের উপর লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষা তার ভ্রমণ অভিজ্ঞতা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরেছেন। আমরা আশা করব এবার 21 গ্রন্থমেলায় পাণ্ডুলিপির 303 নম্বর স্টল থেকে সম্মানিত ভ্রমণ প্রিয়াসু লেখক পাঠকরা কিনে নেবেন। আমাদের বইমেলা প্রাঙ্গণে 303 নম্বর স্টল পাণ্ডুলিপি প্রকাশন। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন লেখিকা আছেন, তাকে ডাকবো। তার হাতে আমাদের আর দেখা না হোক, প্রেমের গল্প বা কবিতা মনে হচ্ছে। কি নিয়ে লেখা মুন্নি? উম্মে হাবিবা মুন্নি আছেন আমাদের সঙ্গে। এটা প্রেমেরই উপন্যাস। জি, উপন্যাস। আচ্ছা, যদি বলেন দর্শকদেরকে প্রেমের কোন দিকটা তুলে ধরেছেন এখানে? আসলে এটা আসলে নাম দেখেই বোঝা যাচ্ছে একজন খুব অভিমান করে বলছে আমাদের আর দেখা না হোক। আসলে তো সে চায় দেখা হোক, কিন্তু তার অভিমান থেকে বলছে আর কি। কোথায় পাওয়া যাচ্ছে বইটি? এটা 519 নম্বর স্টলে আর 554, 594, 95 তিনটা। আন্তরিক ধন্যবাদ উম্মে হাবিবা মুন্নি। আমরা পরে আবার কথা বলবো নিশ্চয়ই আরেকদিন। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, প্রবীণ লেখক। আপনার বইটি সম্পর্কে জানতে চাইবো। এটি একটি অন্যরকম বই, মলাটটি বেশ সুন্দর। আল কোরআনের আলোকে নিষিদ্ধ ইবাদত, মোহাম্মদ আখতারুজ্জামান মল্লিক লিখেছেন। যদি বলেন। আমি বইটির নাম শুনেই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে আল কোরআনের আলোকে নিষিদ্ধ ইবাদত। নামেই বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক যে সকল ইবাদতগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমি এখানে তুলে ধরেছি। আর এগুলো ধরার পিছনে
আমার যে অনুভূতি কাজ করেছে সেটি হলো সারা বিশ্বে এমনকি বাংলাদেশ জুড়ে যে দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাচ্ছি, দুর্নীতি মুক্ত দেশ চাচ্ছি, এইগুলো চিন্তা রেখেই আমি এই বইটি প্রকাশ করেছি। এই বইটি যারা পড়বেন আশা করব এই সমাজ, এই দেশ এমনকি বিশ্ব শান্তিপ্রিয় হবে, দুর্নীতি মুক্ত হবে। ইনশাল্লাহ আমার এই বইটি পড়বেন। পুঁথি প্রকাশক এই বইটি প্রকাশ করেছে। স্টল নাম্বার হলো 775 নম্বর স্টল, এই বইটি পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, আমার ঠিক সামনে নতুন উষা একটি বই দেখতে পাচ্ছি, খুব চমৎকার সূর্যের একটি ছবি। গাজী আশরাফুল ইসলাম, কি নিয়ে লেখা বইটি? আমার প্রত্যেকটা কবিতা হচ্ছে জাগরণের একটা মেসেজ আমি এই বই প্রত্যেকটা কবিতায় তুলে ধরছি এবং সংগ্রামী আজকে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আজকে যে কাণ্ডারির অপেক্ষায় দেশ ছিল সেই কাণ্ডারিকে খুঁজে পাইছে। আর এইটা 2004 সালের থেকে লেখা, আমার 2006 সালে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক সংকটে আমি করতে পারি নাই। কিন্তু আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, আমার এই বইয়ের মাধ্যমে সেটা স্মৃতি হয়ে থাকবে। কোথায় পাওয়া যাচ্ছে? এটা নবসাহিত্য প্রকাশনের 743 এবং 44 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ গাজী আশরাফুল ইসলাম আপনাকে। উনি আসলে সে স্ট্রাগলের কথা বলছিলেন। 40-এ 40 হওয়ার স্বপ্ন কিন্তু ওইরকমই একটি গল্প, যেখানে অনেকে হয়তো ম্যাকচত্বর থেকে অনেক বড় লেখক হয়েছে, কিন্তু সেই সময়কার স্ট্রাগলটার কথা কিন্তু কেউ ভুলতে পারে না। গোত্রবিহীন চন্দ্রবাসর এবং রয়েছে সোনালী শঙ্কর, শাহিন রিজভী লিখেছেন। যদি বলেন দর্শকদেরকে একটু। জি, সোনালী শঙ্কর আমার উপন্যাস। জি। আর গোত্রবিহীন চন্দ্রবাসর আমার গোত্রবিহীন চন্দ্রবাসর কবিতার বই। এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ। আমার প্রথম বই বের হয়, কাব্যগ্রন্থ বের হয় বাংলা একাডেমি থেকে 97 সালে। জি। দ্বিতীয়টি হয় 20 বছর পর, আর 8 বছর পর এবার গোত্রবিহীন চন্দ্রবাসর এসছে বিশ্ব সাহিত্য ভবন থেকে। আচ্ছা, বাহ, চমৎকার। কেমন সাড়া পাচ্ছেন? কবিতা বই তো বিক্রি হয় না। কেন বলেন তো? তা তো জানি না। কবিতা বই সবাই বিক্রি হয় না। কবিতা নাকি পড়ে মানুষ? কবিতা পড়ে, কবিতা বই বিক্রি হয় না। আচ্ছা, হয়তো পিডিএফ পড়তে পারে, এটাও হতে পারে। যেখানে আমাদের দেশের স্বনামধন্য কবি কবিদের বই মেলায় খুব হতাশাজনক একদম। সেটা আল মাহমুদি হোক, সেটা শামসুর রহমানি হোক, এখানে কিছু করে না। গল্প উপন্যাস হয়তো কিছুটা চলে। আমার এই উপন্যাসটা আমাদের বর্তমান সময়কালের আপার সোসাইটির মিডল এজের যে মহিলা আছেন তাদের বিভিন্ন ক্রাইসিসের উপরে লেখা। চমৎকার। সোনালী শঙ্কর বইটি একটু দেখা যায় দর্শকদের দেখাতে চাই। সোনালী শঙ্করটা করেছে ঝিঙে ফুল এবং হচ্ছে বিশ্ব সাহিত্য ভবন, দুটি বিশ্ব সাহিত্য ভবন গোত্রবিহীন চন্দ্রবাসর কবিতার বই এসেছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে শাহিন রিজভী, ভালো থাকবেন। আবারও কথা হবে নিশ্চয়ই আপনার সঙ্গে। আরেকজন লেখক আছেন, 3টি বই হাতে দেখতে পাচ্ছি, আমি অল্প অল্প করে বলার চেষ্টা করব। কেষ্টকবি ইসমোনাক, এবং সেই সঙ্গে রয়েছে কেষ্টকবির কষ্টগুলো, সেই সঙ্গে রয়েছে কেষ্টকবির কনফারেন্স। কেষ্টকবি ইসমোনাক আছেন আমাদের সঙ্গে, যদি বলেন 3টা ছোট্ট। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর এই অমর একুশে বইমেলা থেকে যারা ভাষার জন্যে আত্মহতি দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, আমি সেই ভাষার সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আজ বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের এক নতুন ধারার সঙ্গে পরিচয় করিয়ে দেব। নতুন ধারাটি হলো টটুগ্রাম সাহিত্য। টটুগ্রাম সাহিত্য হলো প্রত্যেকটি শব্দের আদ্যক্ষর একই বর্গীয় বর্ণ দিয়ে সাহিত্য রচনা, যা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে বিরল। তো এই ধারায় আমি প্রায় 24 বছর গবেষণা আর সাধনা করে প্রকাশিত করেছি 3টি গল্পগ্রন্থ। আমার প্রথম গল্পগ্রন্থের নাম কেষ্টকবির কষ্টগুলো, আমার হাতে রয়েছে। আমার দ্বিতীয় গ্রন্থের নাম কেষ্টকবির কনফারেন্স, এবং তৃতীয় গ্রন্থ কেষ্টকবি নামে। কেষ্ট কেন বারবার বলছি? মানে কেষ্টটা হলো আসলে একটা নিপীড়িত মানুষের ইউনিক একটা উদাহরণ। তো এখানে কেষ্টটা আসলে একটা সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ। এটা প্রজন্ম পাবলিকেশন 63 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আমি লেখাটা থেকে আপনাদেরকে যদি বলি তবে আমরা সময় পাবো না, আমাদের অনেক লেখক দাঁড়িয়ে আছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, আমরা পরে শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন রক্তাক্ত জুলাই, একজন তরুণ লেখক, উনি প্রতিবারই আসেন, মোস্তাফিজুর রহমান। এবারের বইটি বাংলাদেশের মানচিত্র স্থান পেয়েছে এবং সেই সঙ্গে উপরে রক্ত। কি নিয়ে লেখা? আমি এই বইটি লিখেছি রক্তাক্ত জুলাই, অর্থাৎ
24-এর যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবকে কেন্দ্র করে আমার এখানে 25টা গল্প আছে। 25টা গল্পে একজনকে শহীদের মানে কাহিনী বর্ণনা করা হয়েছে, তার জীবন, তার ফ্যামিলি সব কিছু এখানে বর্ণনা করা হয়েছে। আমি এই গল্পটি এই বইটি সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলবো। এর আগে আমার যে উপন্যাসটা বেরোছিল শেষ জানাজা, সেই শেষ জানাজা আমি 2022 সালে প্রকাশ হয়েছিল। সেখানে আমি বর্তমান যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবটা আমি 2022 সালে প্রকাশ করেছিলাম এবং শেখ হাসিনাকে আমি সেই উপন্যাসে আমি মানে সে পদত্যাগ করে চলে গেছিল। অর্থাৎ আমার এই জুলাই বিপ্লবটা আমার উপন্যাসে আমি সার্থক। আচ্ছা, এই কোথায় পাওয়া যাচ্ছে বইটি? এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টলে পাওয়া যাবে এবং কি আমাদের ঝিনুক প্রকাশনী থেকে 165, 66, 67 নং স্টলে পাওয়া যাবে। আন্তরিক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান। আমরা আবারও বিস্তারিত কথা বলবো নিশ্চয়ই সামনে। আমাদের সঙ্গে আরও একজন তরুণ লেখক, তার হাতে ছোট্ট একটি বই, এটি হচ্ছে অনাগতের অপেক্ষা কিংবা মৃত্যু। এটি সায়েন্স ফিকশন বই। ও ওয়াও, এটি হচ্ছে আরিফিন লিখেছেন। এটি সায়েন্স ফিকশন তো লিখলেন, কষ্ট হয়নি? মানে চ্যালেঞ্জিং লাগে কি? অবশ্যই চ্যালেঞ্জিং। আমি মেইনলি থ্রিলার জনার লেখক, তো এটা আমার প্রথম সাইফাই লেখা। এর আগে আমার আরও বই বের হয়েছে। এই বইটা মূলত হচ্ছে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড নিয়ে, যে ওয়ার্ল্ডে আমি দেখাতে চেয়েছি যে বিজ্ঞানের যেমন কিছু উপকারিতা আছে, বিজ্ঞান আবার ধ্বংসের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং এই দুটোর মধ্যে যে সংঘর্ষ এবং এর পরিণতি, এটাই আমার এই বইয়ের। আচ্ছা বলেন তো, এলিয়েন কি আছে আসলে? এলিয়েন আছে কিনা এটা তর্ক সাপেক্ষ বিষয় এবং অনেকে প্রমাণ দেখাতে পারবে, আবার অনেকে পড়বে না এলিয়েন নাই, এবং বিশ্বাসযোগ্য প্রমাণ অনেকে বিশ্বাস করবে না। এই বইটা পুরো রোমাঞ্চ পাওয়া যাবে, তাই তো? কোথায় পাওয়া যাচ্ছে দর্শক? এটা পাওয়া যাচ্ছে ইহা প্রকাশ, স্টল 145-46 নম্বর। আন্তরিক ধন্যবাদ তরুণ লেখক। আবারও কথা হবে আপনাদের সঙ্গে। আরও একজন তরুণ লেখক ছোট্ট একটি বই, এরকমই একটি বই দেখতে পাচ্ছি। এটাও কি সায়েন্স ফিকশন? এবং এটা হচ্ছে এলিয়েন নিয়ে লেখা। আচ্ছা, ওকে। আমাদের দেশে মনে করেন সায়েন্স ফিকশনের একটা যথেষ্ট চাহিদা আছে। সায়েন্স ফিকশনের অনেক পাঠক এবং আমরাও চাই বিজ্ঞান সম্পর্কে জানতে, একটু কাহিনী জানতে, অথবা যেটা গতানুগতিক ধারাবাহিকতার বাইরে কিছু জানতে। তো এই বইটি কি আপনার কল্পনা দিয়ে লেখা? এটা অবশ্যই আমার কল্পনা দিয়ে লেখা এবং এটা মৌলিক লেখা। আমি দেখাতে চেয়েছি যে আমাদের সবসময় দেখা এলিয়ান হচ্ছে খুব ভয়ঙ্কর একটা জিনিস। কি হয় যদি আমরা দেখাতে পারি এলিয়ান কোনো ভয়ঙ্কর না, বরং তারা সাধারণের থেকে হয়তো হয়তো আমাদের কিছু বলতে চাইছে, হয়তো আমাদের কিছু বলতে চাচ্ছে, অথবা আমাদের উপকার করতে চাচ্ছে, কিন্তু মানুষ আমাদেরকে ক্ষতি করতে চাচ্ছে বা তাদেরকে ক্ষতি করতে যাচ্ছে। সেই হিসেবে একটা বই লেখা এবং এটাও একটা থ্রিলার সায়েন্স হলো। আমরা শুধু পরে যে বিজ্ঞানের কচকচানি সেটা না, আপনি কিছু রোমাঞ্চ পাবেন এখানে। অবশ্যই অবশ্যই, এই বিষয় মানে তো রোমাঞ্চ। আপনি কি এলিয়েন বিশ্বাস করেন নাকি? এলিয়েনে বিশ্বাস করি কিংবা করি না, আসলে সায়েন্টিফিক্যালি প্রুভ না, বাট এমন অনেক প্রুফ আছে যেগুলো আপনি এড়াতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ তরুণ লেখক, আপনি ভালো থাকবেন। আবারও কথা হবে সায়ান্দু নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন, গল্পের গাও নিয়ে দাঁড়িয়ে আছেন দেখলাম, বেলায়েত বাদল। আপনার বইটি বারে বারে সামনে আসছে, নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা পড়ছেন। কোথায় পাওয়া যাচ্ছে ছোট্ট করে যদি বলে দেন। আমার বইটি পাওয়া যাচ্ছে রাবেয়া বুকসে, স্টল নম্বর 3 ও 4। এই বইটা আপনার একটা কবিতার বই, 53টা কবিতা এবং 53টা কন্টেন্টে লেখা। এখানে গ্রামের মানুষের সুখ দুঃখের গল্পগুলো আমি ছন্দের মাধ্যমে নিয়ে আসছি, যেগুলো আমার কিছু পাঠক আছে তারা পড়ে এবং ভালোবাসে, এই জন্য আমার বইটা করা। পাল পাবলিকেশন বাংলাদেশের সেরা, ওরাই আমার বইটা করছে, কিন্তু ওরা যেহেতু মেলায় নেয়, ওরা একমাত্র পরিবেশক রাবেয়া বুকসকে রাখছে। গত বছর এটা আমার ষষ্ঠ বই এবং গত বছর আমার ইন্ডিয়া থেকে একটা বই আসছিল, ইন্ডিয়ার আগরতলা থেকে, শীতলকার সন্ধ্যা, ওইটাও কবিতার বই। আমার মোট 6টা বই, 3টা উপন্যাস আর 3টা আমার কবিতা। আপনার এই চমৎকার বিষয়ের জন্য আপনাকে ছোট কাকুর পক্ষ থেকে চকলেট দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ভালো লাগলো, থ্যাংক ইউ, আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি শুরুতে আজকে বলছিলাম আজকের বইমেলা প্রতিদিনের যে সংখ্যাটি এসছে চমৎকার। আজকে আমি অনেকক্ষণ মনোযোগ দিয়ে পড়েছি এবং যদি এখন একটু বিস্তারিত বলার সুযোগ পাই, 40-এ 40 হওয়ার স্বপ্ন যে কথাটি বলেছিলাম যে হেডারে, সেটি হচ্ছে আসলে যাদের প্রতি বছর এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর দেশের 20টি প্রকাশনা প্রতিষ্ঠান যদি 2 জন তরুণ লেখককে প্রমোট করে, তাদেরকে তাদের বই ছাপাবে বলে প্রতিশ্রুতি দেয়, তাহলে কিন্তু অনেক লেখক বেরিয়ে আসবে। এরকম একটি আশা জাগা নেওয়ার কথা এখানে বলা হয়েছে। 40 জন তরুণের লেখকই 40টি ভালো বই লিখতে পারবে এরকম উৎসাহ দিলে, এরকম হেডারে। এবং আমরা বোধ করি ফেলে আসার দিনের কথা ভুলে গিয়ে আমরা যদি সামনের দিনগুলোতে এভাবে চিন্তা করি, তাহলে হয়তো অনেক অনেক লেখক আমাদের সামনে উঠে আসবে। এবং ছুটির দিনে ক্রেতা দর্শকের ঢল আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এতক্ষণে, যে কত মানুষ, যেদিকে ক্যামেরার লেন্স ফোকাস হচ্ছে সেদিকে কিন্তু মানুষ আর মানুষ, দর্শনার্থী পাঠক। এটা খুব ভালো লাগা আসলে। এবং সেই সঙ্গে শেষটা একটু বলতে চাই, যারা লেখা নিয়ে কর্মশালা করতে চান তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ এবারের বইমেলায় রয়েছে। এটি সম্পর্কে জানতে গেলে আসলে আমাদের এখানে আসতে হবে, তাহলে জানতে পারবেন। নিশ্চয়ই বইমেলায় আসতে হবে এবং বইমেলায় আসলে যেটি করবেন, একটু হলেও বই কিনবেন, প্রিয়জনকে ভালো বই উপহার দিন, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি চ্যানেল এই বইমেলা সরাসরি আয়োজন থেকে। আমি শাফি, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবাই। আগামীকাল আবারও দেখা হবে। ফেব্রুয়ারি 21 অহংকার
রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই